পাস্তা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এর ভেতরে একটু সাদা তেল দিয়ে দেব সামান্য করে, জলে একটু সাদা তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর আজকে আমাদের যা যা রান্না হয়েছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই। হয়েছে আলু পেঁপের তরকারি, উচ্ছে আলু ভাজা আর মুসুরির ডাল। আর এখন হবে মাছ, যেটা আনতে গেছে এখনো আনা হয়নি। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে তারপরে এখন টগরি এসে সকালে রান্না করে দিয়ে চলে গেছে। এখন ও বলছে, বুয়াই বললো যে আজকে টিফিনে ভাত নিয়ে যাবে না, বললো যে একটুখানি পাস্তা করে দাও, পাস্তা নিয়ে যাব। সেই কারণে পাস্তাটা সেদ্ধ করতে দিলাম। আর এদিকে সকালে তো রান্না যা যা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাস্তাটা একদম নর্মাল ভাবেই করবো, মানে প্লেন পেঁয়াজ আর ডিম দিয়ে, আর কিছু দেবো না। বললো আর কিছু দিতে হবে না, শুধু ওই দিয়েই করো, ক্যাপসিকাম কিছুই দিতে নিষেধ করলো। সেই জন্য ওগুলো আর দেবো না, ওগুলো না দিয়েই করবো। আর সকাল এখানে মানে ভয়েস দেওয়া বলতে কথা বলে ভিডিও করা খুব মুশকিল হয়। শুধু ট্রেন যায়, এত ট্রেন যায়, মানে এত হর্ন ট্রেনের কথার মধ্যেই চলে আসে, আওয়াজটা তোমরা শুনতে পাও। তা যাই হোক, ওটা মানে হলেও কিছু করার নাই, ওইভাবেই আমাকে কথা বলতে হয়। তা দেখতে থাকো আমি এর পর কি কি করি। আজ পাস্তাটা দিয়ে শুরু করি। আর যা হলো সকালে তো হয়ে গেল, সকালকার চাটা খাওয়া আমাদের হয়ে গেছে। দেখা যাক কি কি কাজ করি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো তাহলে। মাছও আনতে গেছে, মাছ আনা নেই, সেই কারণে টগরি মাছটা রান্না করতে পারিনি, শুধু ডালটাই করে গেছে। আমি মাছটা বললো ভেজে দিলেও হবে। এখন দেখি যদি সময় থাকে তাহলে একটু কিছু করে দেবো, যদি সময় না থাকে তাহলে শুধু ভেজেই দিয়ে দেবো। দেখতে থাকো তাহলে। তো বললাম তো পাস্তা দিয়ে শুরু করলাম দিনটা। পাস্তাটা রান্না করেছিলাম, খুব নর্মালভাবেই রান্না করেছিলাম, কিন্তু কি বলতো, খেতে ভালো হয়েছিল। কিন্তু যতই ভালো হোক, লবণ যদি তোমার কম বেশি হয়ে যায় খাবারে, তাহলে সে খাবারটা যতই তোমার স্বাদ হোক, সে স্বাদের 12টা বেজে গেল। তো সেই রকম আমার ক্ষেত্রেও ঘটেছে আজকে। লবণটা এত পরিমাণ বেশি হয়ে গেছে যে কেউই সেভাবে ভালোভাবে খেতে পারেনি। আর লবণটা বেশি হয়েছে তার কারণ আমার ভুলে যাওয়ার জন্য। আমি প্রথমে পেঁয়াজটা যখন ভাজি, তখন পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজের মধ্যে আমি বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার আর লবণ দেওয়ার দরকার ছিল না। কিন্তু আমি কি করেছি, পরে যখন আবার ডিমটা দিয়েছি ফাটিয়ে, তখন সেটার মধ্যেও আবার লবণ দিয়েছি। দিয়ে ডিম আর পেঁয়াজের মধ্যে লবণটা এত বেশি হয়ে গেছে যেটা পাস্তাকে মানে পার করে চলে যাচ্ছে আর কি। পাস্তায় আমি দিইনি এতটা লবণ, কিন্তু পেঁয়াজ আর ডিমে এতটাই বেশি লবণ হয়ে আছে যে পাস্তাটা মানে লবণ অনেকটা বেশি হয়েছিল। তা ওর মানে খেতে সবারই কষ্ট হয়েছে, বুয়ার বাবারও খেতে কষ্ট হয়েছে, বুয়ার তো খুবই কষ্ট হয়েছে। মেয়েতে গিয়েও মানে অফিসে গিয়ে খেয়েছে। আমি বারবার আমি মুখে দিয়েছিলাম, একটু দিয়ে বললাম যে লবণটা বেশি হয়েছে, তোকে শসা কেটে দিয়ে দেবো, তাহলে লবণটা খানিকটা মেকআপ হয়ে যাবে। কিন্তু সেটা দিতেও ভুলে গেছি, যে শসাটা কেটে দেব সেটা দিতেও আমি ভুলে গেছি। সেই কারণে মানে খাওয়ার খুব কষ্ট হয়েছে। তাও বললাম আপেল নিয়ে যা, খেতে যদি অসুবিধা হয় তাহলে আপেল টাপেল খেয়ে নিবি। ও কিছু নিয়ে গেল না, বললো যা হবে তাই খাবো, না খাবো, অত অসুবিধা হবে না, তাই বললে সে জোর করে নিয়ে গেল। খুব কষ্ট করে ওইটুকু খেয়েছে। মানে ওর জন্যে মানে আমার এত খারাপ লাগছিল বাড়িতে, যে মানে ছেলেটা খেতে পাবে না, খাবারটা ভালো হলো না। এই ব্যাপারটা আমাকে খুব কষ্ট দিয়েছে কালকে। সত্যি কথাই ও খেতেও পারেনি সেভাবে, অল্পই খেয়েছে। বাড়িতে এসে বলছে লবণটা এত বেশি হয়ে গিয়েছিল, লবণ খাওয়ার পরে আমার মুখ ছ্যান করে জ্বলছিল। আমি বললাম যে তোকে নিষেধ করলাম, তাও তুই শুনলি না, এটা ওটা নিয়ে যেতে বললাম, তুই নিয়ে গেলি না।
তো এই হলো ব্যাপার। এটা সব মায়েদেরই হয়। ছেলে মেয়েরা যদি ঠিকঠাক খেতে না পারে কোনো জিনিস খাবার করে দিলে, তাহলে মায়েদের খুব কষ্ট হয়। মানে খাবারটাই বেশি চায়। মানে ছেলে মেয়ে দেখবে যে মা কি খাবার রান্না করে দিল, সেই খাবারের কতটা টেস্ট হলো, অন্য মানে সব সময় তুলনা করে। কোথাও খেতে গেলেও তুলনা করবে যে এই খাবারটা আমার মা ভালো রান্না করে, আমার মা ভালো। যতই তুমি ভালো রান্না করে দিক না কেন অন্য কেউ, তবুও তার মুখে যেন মায়ের রান্নাটা অন্যরকম স্বাদে লেগেই থাকে। শুধু ছেলে মেয়ে না, প্রত্যেকের তাই। বাড়িতে তুমি সংসারে দেখবে, যখনই তুমি তোমার বরকে একটা ভালো কিছু রান্না করে দেবে, বা হয়তো তোমার শাশুড়ি রান্না করতো, সেটা যখন তুমি তাকে রান্না করে দেবে, মুখ দিয়ে তার একবার হলেও বেরোবে যে মা এর মতো হয়নি, আমার মা এই সবজিটা খুব ভালো রান্না করতো। এই যে ব্যাপারটা, এই জিনিসটা প্রত্যেকের মধ্যেই আছে। শুধু মানে বাড়িতে এসে বড়দেরকে রান্না করে দিলেই বা ছেলেদেরকে দিলে সেটা না, আমাদের নিজেদের ক্ষেত্রেও দেখবে তোমরা কোথাও খেতে যাও আর যাই করো, তবুও সেই মায়ের রান্নার কথাটা বারবার মনে হবে। আমার যেরকম হতো, শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি যা রান্না করতো, কিন্তু তবুও যে মায়ের রান্নাটা ছাপিয়ে উঠতে পারতো না। আর এটাই হওয়াটাই আমার মনে হয় স্বাভাবিক, যে ওই রান্না জীবনে কখনো কেউ ভুলবে না, বা জীবনে কখনো কেউ কাউকে করতে পারবে না যে না ওই রান্নাটাই ভালো। সে মা যেমনই রান্না করে দিক না কেন, যত খারাপই রান্না করে দিক না কেন, সেই রান্নাটা ছাপিয়ে কেউ উঠতে পারবে না। এটা প্রত্যেকেরই হয়। এখন যেমন আগে যেমন যখন বিয়ে হয়েছিল না, তখন কিন্তু বুঝতাম না ব্যাপারটা। রান্না করছে ওই এই রান্না করছে, এই তো এই রান্না করছে, এই রান্না, এই তো একই রান্না, কী খাবো, কোনো দিন কোনো রান্না, ধর এটা ভালো লাগলো না খাবো না, ধর এটা ভালো লাগছে না খাবো না, ধুর এটা খাবো না, এরকম করে করে কত খাবার সরিয়ে দিয়েছি। হয়তো কত খাবার মা কত মন দিয়ে কত কষ্ট করে রান্না করেছে। তুলে দিই, ওই কোটোটাতে তুলে দেবো পাস্তাটা, আর এরপর মাছটা ভেজে নিই। আর আগের দিনে যে সমস্ত তরকারিগুলো আছে সেগুলো একটু গরম করে নেব। তো মা হয়তো কত রান্না কত মন দিয়ে কত কষ্ট করে করেছে, কত ভালোবাসা দিয়ে করেছে যে না আমি এগুলো এসে খাবে। দেখা গেল আমরা সেই রান্নাটা স্কুল থেকে এসে সেই খাবারটা খেলামই না, খেতেই ইচ্ছে করলো না। তখন সেই মাটার মনের মধ্যে কষ্ট হয়েছে, সেগুলো তখন বুঝিনি। কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে পারছি যে না, সেই জিনিসটা কতটা কষ্টের। যদি মাকে কখনো বলতাম যে রান্নাটা ভালো হয়নি, সে মা কতটা কষ্ট পেয়েছে, সেই সময়টা আমরা বুঝিনি। কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে মুখের সামনে এনে করে দেওয়ার মতন কেউ থাকে না। আর যদিও বা থাকে, সেই রকম আদর ভালোবাসা দিয়ে করে দেওয়ার মতো কেউই থাকে না। যে আদর যে ভালোবাসা দিয়ে মায়েরা করে, সেটা অন্য কেউ করে না, এটা স্বাভাবিক কথা। আর একটা ব্যাপার হচ্ছে, যত কষ্টই হোক, মা যতই বয়স হয়ে যাক, মা বুড়ি হয়ে যাচ্ছে, তবুও যেন সেই মাই থাকে। মনে হয় যে মায়ের যেন বিকল্প কিছু নেই, যে না মা তো মাই হয়, অন্য কিছু হতে পারে না। তার ভালো লাগা, তার ভালোবাসা, তার কষ্ট, এসব জিনিস থাকতেই নেই যেন মায়েদের। মা মানে মাই হতে হবে। তুমি আমার কষ্টে তোমাকে কষ্ট পেতে হবে, মানে আমার কষ্ট হলে তোমাকে করতে হবে, আমার ভালো লাগা খারাপ লাগা ভেবে তোমাকে করতে হবে, এই ব্যাপারগুলো মায়েদের থাকতেই হবে। তা এই হলো ব্যাপার। বিভিন্ন রকম মানে কথা বললাম, বলতে বলতে দেখো মাছটা ভাজতে ভাজতে দেখি বৃষ্টি চলে আসলো। সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টির ভিডিওটা করে নিলাম। খুব ভালো লাগছিল বৃষ্টিটা দেখতে। দেখো প্রচণ্ড জোরে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বর্ষার সময় যেটা হয় আর কি, মানে যেখানে যেখানে মেঘ হচ্ছে সেখানে সেখানে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তা এই সময় বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বারান্দা ঘেরা নেই, বারান্দাটা যদি ঘেরা থাকতো বা স্লাইডিং কিছু করা থাকতো তাহলে হয়তো জলটা আসতো না, কিন্তু প্রচণ্ড জল আসে, ভিজে যায় পুরো বারান্দা। কিছু করার নেই, বারান্দা ভিজবেই, তবুও তার মধ্যেই ভিডিও করতে হবে। আর এত বড় বারান্দাটা পুরো যদি ঘিরে দিই তাহলে দেখতেও ভালো লাগবে না। হ্যাঁ, গ্রিল দিয়ে তো ঘিরতে হবে, কিন্তু স্লাইডিং কাঁচ দিয়ে যদি ঘেরা হয়ে যায় তাহলে দেখতে একটা ভালো লাগার ব্যাপার থাকে, তো সেই ভালো লাগাটা লাগবে না। সেই কারণে বারান্দাটা স্লাইডিং দেবো না, যেদিকটা ওয়াশিং মেশিনটা থাকবে সেই দিকে স্লাইডিং কাঁচটা দেবো, আর বারান্দাটা স্লাইডিং দেবো না, ওপরটা শুধু ঘিরে দেবো। ঘিরে দিয়ে মানে এমনি গ্রিল দিয়ে ঘিরে দিয়ে তারপরে বর্ষার সময়টা ওই পলিথিন গুটিয়ে রেখে দেবো। যখন দরকার হবে নামিয়ে দেবো, যখন দরকার হবে না তখন তোলা থাকবে, এরকম করব। কিন্তু পুরোটা ঘিরে আমি দেবো না কখনো, কারণ পুরোটা ঘিরে দিলে যখন বৃষ্টি থাকবে না সেই সময়টা ভালো লাগবে না। সেই জন্য আমার ইচ্ছা নাই পুরো বারান্দাটা ঘিরে দেওয়ার।
তাই দেখো বৃষ্টি দেখতে দেখতে আবার কিছুক্ষণ দেখলাম, দেখে টেখে আবার রাস্তাটাও দেখলাম, দেখে আবার ঘরে গেলাম। ঘরে গিয়ে ঘরের আবার বিভিন্ন কাজ ছিল, সেগুলো সারলাম, কিন্তু আর তোমাদের সামনে আসতে পারিনি। আবার সেই সন্ধেবেলাতেই তোমাদের সামনে এসেছি। সারাদিন আমি আর কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, মানে কাজ করেছি, করিনি, কাজ না করি থাকিনি, কিন্তু ভিডিওতে সেগুলো শেয়ার করতে পারিনি। এ দেখো আমাদের পাশের যে ফ্ল্যাটটা আছে ওই ফ্ল্যাটে এরকম পলিথিন নামিয়ে দিয়েছে। সবজিগুলো নিয়ে এসেছে বাজার থেকে, এই সবজি কটা, এগুলো তুলে নিই। আর এই যে দেখছো কিচেনটা, এখন আমি এগুলো গুছিয়ে নেব, তারপর যা যা কাজ করব সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো কি অবস্থা হয়ে আছে। এই দিকটাও দেখে নাও, এই দিকটাও সবই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো যেটা বলছিলাম, ঘরে এসে আবার ঘরের কাজগুলো শেয়ার করলাম। আর যেটা বলছিলাম মা সম্পর্কে, তো মা তো মাই হয়, আর মাকেই সব কিছু বলা যায়। এমনই একটা জায়গা যেখানে সব কিছু বলা যায়, তার সঙ্গে ঝগড়া করা যায়, তার সঙ্গে ঝামেলা করা যায়, অশান্তি করা যায়, তার উপরে অভিমান দেখানো যায়, কান্নাকাটি করা যায়, সব কিছু তার উপরে করা যায়, রাগ দেখানো যায়। কিন্তু সেই জায়গাটা যেন এমনই, যতই যা তুমি দেখাও না কেন, ঠিক পরক্ষণেই আবার কিরে কী করছিস, এই যে ফোনটা যখন আসে যে কিরে কী করছিস, আমরা হয়তো রাগ করে একটা এমন এমন কথা বলে মার সঙ্গে ঝগড়া করে নিলাম, বেশ খানিক উল্টোপাল্টা বলে নিলাম, যত রাগ যেন মায়ের ওপরেই বলে নিলাম, হ্যাঁ তোমার জন্য এই হয়েছে, তুমি আমার এই বিয়ে দিয়ে দিয়েছো, এই করেছো সেই করেছো, তার জন্য এই হলো সেই হলো, এই খানিক বলে টলে নিলাম, রেগে টেগে গেলাম, যা হলো রেগে গেলাম, এটা করবো না সেটা করবো না, আর আমি এই করবো না, আমি এখানে পারছি না থাকতে, এই না সেই না, বিভিন্ন কথা হয়তো বলে ফেললাম, হলো বলে টলে নিলাম, নিয়ে তারপর নিজেরই মনের মধ্যে হলো যে এইসব কথাগুলো বললাম, বলেও না অভিমান তো করে থাকতেই হবে, মা যেহেতু তার ওপর সঙ্গে তো অভিমানটা করে থাকতেই হবে, কিছু তো করার নেই, ওটা তো মা, ওটা তো সবই সহ্য করবে তারা, সেই জন্য তার উপরে বেশ জোর দিয়ে অভিমান করে থাকতে হবে। হ্যাঁ তুমি যতই যা করো, কাজ করছো, তোমার ভালো লাগছে না মনের মধ্যে, কিন্তু তুমি জোর দিয়ে মার সঙ্গে কথা বলছো না, না কথা তো বলবো না, কথা বললে তো হবে না, কথা বললে তো মা এক্ষুনি পেয়ে বসবে আমাকে, ভাববে আমি অমুক, আমি তমুক, কেন কথা বলবো, মা যেহেতু তাই মাকেই কথা বলতে হবে, এটা মাকেই করতে হবে, ভুল আমি করিনি মা করেছে, যতই আমি ভুল করি মা কেন সেই ভুলটা মেনে নেবে, সেই ভুলটা সহ্য করবে, বা সেই ভুলটা ধরে বসে থাকবে, মাকে তো এই ভুল ধরে বসে থাকলে চলবে না, তাই মাকে ফোন করতেই হবে, মাকে আমার সঙ্গে কথা বলতেই হবে, ছেলে মেয়ের সঙ্গে, আমার সঙ্গে না ছেলে মেয়ের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ ঠিক কিছুক্ষণ পরে দেখা গেল ফোন করছে, কিরে কেমন আছিস, কী করছিস, রান্না টান্না হলো, খাওয়া দাওয়া হলো, ব্যাস তখন একটুখানি চুপ করে ঘুম মেরে থাকলাম, এই তো এই করছি, কি হলো না হলো, হ্যাঁ হলো অমুক তমুক হ্যান ত্যান বলে নিলাম। তারপরে আবার হ্যাঁ এখনও রাগ করে আছিস, না না রাগ করে থাকবো কেন, রাগ তো করে নেই, ব্যাস হয়ে গেল, আস্তে আস্তে কথা বলতে বলতে সব ঠিক হয়ে গেল। এটা হচ্ছে মা। তা এই জিনিসটা যখন নিজের জায়গায় আসলো, মানে নিজে যখন সেই জায়গাটা ফিল করলাম, তখন বুঝতে পারলাম যে না মায়ের জায়গাটা কত কষ্টের, মানে কতটা কষ্ট করার পরে মায়েরা এই কথাগুলো বলে, আর কেন যে মায়েরা এইরকমভাবে যতই রাগ করো ঝাল করো তুমি ছেলে মেয়ের সমস্ত কিছু সহ্য করে আবার তাকে ঘুরিয়ে ফোন করে, আবার তার সঙ্গে একই রকম টোনে কথা বলে, একই ভালোবাসার সঙ্গে কথা বলে, একটা বেলা যদি না খেয়ে থাকি, রাগ করে একটু খেলাম না, তাহলে মা ছাড়া দ্বিতীয় কেউ খোঁজ নেওয়ার খুব কমই লোক থাকে। আমি নিজের স্বামীর কথা ছেলের কথা বলছি না, মানে একমাত্র সেরকম মানুষই আছে যে তার সঙ্গে যত রাগই হোক সে দ্বিতীয়বার ঘুরে তাকায়। তো সেই রকম ব্যাপার, এটা নিজের জায়গায় যখন আসলো তখন বুঝতে পারলাম যে এই জায়গাটা কতটা কষ্টের, বা কত কি সহ্য করে এই জায়গাটা আসতে হয়, তবুও যেন সারা জীবন ধরে শেষ হবে না, এই মনে হবে এই বোধহয় বড় হলো, এবার বোধহয় আমার সব কষ্ট দূর হলো, আর বোধহয় আমাকে কোনো কষ্ট করতে হবে না, না কিন্তু সেটাই হবে না, এক এক সময় তোমার এক এক রকম সহ্য করতে হবে। আজকে যখন একদম ছোট আছে, মনে হচ্ছে একটু বড় হলে বোধহয় আমি একটু আরাম পাবো, একটু বড় হোক আমি বোধহয় একটু আরাম পাবো, দেখা গেল সে পড়াশোনা শুরু করলো, বিছানায় হাগামুতা যেগুলো ছিল, বিছানা কাঁথা যেগুলো ছিল, বা ঘুম রাতের ঘুম না অমুক তমুক হ্যান ত্যান, সেগুলো যখন পার করে একটু বড় হলো যে না রাতে আমার ঘুমটা হচ্ছে, কিন্তু রাতে আমাকে জাগতে হচ্ছে না, রাতে ঘুম হচ্ছে, আমার ক্যাথা কম্বল কাচতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না,
বড় হলো, কিন্তু তারপর শুরু হলো কি পড়াশোনা। তাকে কোথায় ভর্তি করব, কোথায় পড়াশোনা করাবো, কোথায় কি করব, এই নিয়ে ছুটে বেড়ালাম। তাকে স্কুলে দেওয়া, স্কুল থেকে নিয়ে আসা, বড় করা, আস্তে 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 হলো। তারপর মনে হলো বোধহয় আরেকটু বড় হলে নিজে নিজে পড়াশোনাটা করবে, তখন আর আমার এই কষ্টটা হবে না। হ্যাঁ, ঠিক যখন আর একটু বড় হলো, পড়াশোনাটা শুরু করলো, আরেকটু বড় হয়ে যখন পড়াশোনা শুরু করলো, তখন তার টাইম টু টাইম সব কিছু, সে পড়তে যাবে, সে কলেজ যাবে, সে স্কুলে যাবে, তার টিফিন করে দাও, তার খাবার করে দাও, তার অমুক করে দাও, তার তমুক করে দাও, হ্যান ত্যান, এটা সেটা মানে চলতেই থাকলো। সে আবার আর এক রকম, সে টাইমে টাইমে যখন বাড়ি আসবে সেই সময় আমাকে বাড়িতে থাকতেই হবে। যতই তোমার দরকার হোক আর না হোক, সেই মাকে বাড়িতে থাকতেই হবে। সে আসবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে সন্তান আসবে, তাকে ঠিক টাইমলি কী খাবে না খাবে সে খাবার করে দিতে হবে, তারপর তার হবে। তারপর তার মুখের স্বাদের ব্যাপার এসে গেছে, বড় হয়ে গেছে না, তার তখন মুখের স্বাদ হয়ে গেছে, সে এই খাবারটা খাবো না। যখন ছোট ছিল তখন তো এই ব্যাপারগুলো ছিল না, যে এই খাবারটা খাবো না, যেটা দিতাম মেখে খাইয়ে দিতাম। কিন্তু যেই বড়টা হলো, কি হলো, এই খাবারটা খাবো না, এটা আমার ভালো লাগছে না, আজকে এটা করে দিও তো মা। হলো, হ্যাঁ সেই খাবারটা ঠিক আছে করে দেবো, সে তোমার যত কষ্টই হোক, তুমি যত অসুবিধাই থাক না, ঠিক আছে আজকে এটা নেই তো ঠিক আছে, এটা ঠিক আছে ঠিক আছে নেই তো কী হয়েছে, আমি এটা এনে করে দেবো, ঠিক সেটা তুমি জোগাড় করে ঠিক করে দিলে। কিন্তু নিজের জন্যে যদি তোমার এই জিনিসটা খেতে ইচ্ছে করে, তখন তোমার কী মনে হবে, ও থাকগা যেটা করা হলো সেটাই খেয়ে নেব, আর আমার জন্য ঠিক আছে, আমার জন্য পরে করলেও হবে, অন্য দিন অন্য সময় সেটা নিয়ে এসে করলেও হবে, না না থাকগা আমার জন্য আর করতে হবে না, ওই তো হচ্ছে ওদের জন্য করলেই আমার হয়ে যাবে। তা এই রকম একটা ব্যাপার, মানে মা জিনিসটা এই রকমই ব্যাপার, এটা বুঝেছি অনেক বড় হয়ে। তারপরে যখন আরও বড় হলো, চাকরি বাকরি পাবে, সেই সময় চিন্তা হলো চাকরি পাবে কি করবে, কি ব্যবসা করবে, কি কোনো কোম্পানিতে ঢুকবে, পড়াশোনাটা তো শেষ হলো, এবার কি করবে। সে ছেলে যদি ঘরে বসে থাকে বা মেয়ে যদি ঘরে থাকে, তাহলে সে বাপ মায়ের আর এক রকম চিন্তা, মেয়ে ঘরে থাকলে তাকে বিয়ে দেবো কী করে, কি করব কি করে, পড়াশোনা তো শেষ হলো, চাকরি বাকরি করবে কি করে, এই সে একটা চিন্তা, কিছু করছে না, বসে আছে, মেয়েটা বাড়িতে, বিয়ে তো দিতে হবে। আর যদি সে মেয়ে চাকরি পায়, তাকেও সেই রকম ছেলে দেখে বিয়ে দিতে হবে, সেরকম ছেলে খুঁজতে হবে। হলো, বিয়ে হয়ে যাওয়ার পর সে মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে কেমন আছে কি না, তারপরও মা কিন্তু হলোই, মানে ঝাড়া হাত পা হয়ে গেল, তবুও সে মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে কেমন আছে, সংসার ঠিকঠাক করছে কি না, যার সঙ্গে হলো বিয়ে সে ছেলেটা কেমন, তার মেয়েকে ঠিকঠাক দেখছে কি না, তখন সে মায়ের আবার অন্য চিন্তা। তাহলে মা কোনো সময় চিন্তা ছাড়া থাকতে পারে না, কোনো সময় না, সে তার নিজের চিন্তা চলে গেল, নিজের আর কোনো চিন্তা নেই, নিজের সংসারে কিভাবে কি কাজ করছে কি না সে চিন্তা তার তখন আর তার মায়ের নেই, তখন চিন্তা হচ্ছে মেয়ে ঠিকঠাক সংসার করছে কি না, আমার তো হয়েই গেল জীবন, মেয়েটা ঠিকঠাক আছে কি না। আর যদি ছেলে হয়, তাহলে সেই ছেলে যতদিন চাকরি বাকরি না পাচ্ছে, কোনো ইনকাম না করছে, ততদিন সে বাড়িতে বাপ মা ছেলে কারোর শান্তি নেই, মানে যতক্ষণ সে ছেলেটা নিজের পায়ে না দাঁড়াচ্ছে, তখন যে সে বাবা মায়ের কী চিন্তা। মেয়ের বিয়ে দিয়ে মেয়েটা সংসারটা যদি ঠিকঠাক করতে পারে, বাবা মা নিশ্চিন্ত হয়ে যায় তখন। কিন্তু একটা ছেলে যখন পাশ করার পর রোজগার না করে, তখন যে সে বাবা মার কী চিন্তা হয়, সেটা যে বাবা মার হয়েছে সেই মা বাবাই বুঝতে পারবে। তারপর আস্তে 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 সে যতক্ষণ বাড়িতে থাকবে, কোচিং নিতে যাচ্ছে চাকরির জন্যে, তখনও মা বাবার চিন্তা, ছেলেটা বাড়িতে আসার পর ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে কিনা, ডিপ্রেশনে চলে যাচ্ছে কিনা, সেই চিন্তা। সেই ছেলেকে সবসময় সতেজ রাখার জন্য সেই অবস্থাতেও সে বাপ মা তখন হয়তো 40-50 বছর বয়স হয়ে গিয়েছে, সেই বয়সে গিয়েও সেই মা তার ছেলেকে সামলে যাচ্ছে, যে না তোর কিছু এখন হবে না, তুই কিছু ভাবিস না, তোর চিন্তা করিস না, ঠিক ভালো কিছু হবে, দেখ এটা না হলে ওটা করবি, ওটা না হলে ওটা করবি, এইভাবে চল। এই যে সব সময় সেই ছেলের সঙ্গে কাউন্সিলিং করা, যে তাকে ঠিকঠাক রাখার যে কাউন্সিলিং, এইটা যে করা, এই জিনিসটা তখনও মাকে করে যেতে হচ্ছে। মনে হয় যে বোধহয় এবার আমরা ঝাড়া হাত পা হলাম না। একটা মেয়ে থাকলে ঝাড়া হাত পা হওয়া অনেকটা তাড়াতাড়ি হয়, যদি সে মেয়েটা অবশ্য শ্বশুরবাড়িতে গিয়ে শান্তিতে থাকে, তাহলে মায়েরা ঝাড়া হাত পা নিশ্চিন্ত হতে পারে খানিকটা। কিন্তু একটা ছেলে যদি বিয়ের পরে, মানে পড়াশোনা শেষ করার পর চাকরি বাকরি না পায়, কোনো ইনকামের পথ না দেখে, তখন সেই বাড়ির বাপ মায়ের যে অবস্থা হয়, সেটা যাদের হয়েছে তারাই একমাত্র জানে, তাছাড়া যাদের হয়নি তারা বুঝতে পারবে না ব্যাপারটা। তা অনেক কথা বললাম মা সম্পর্কে, মাটা এইরকমই হয়, সারা জীবনেও মায়ের দায়িত্ব থেকে তুমি সরতে পারবে না কখনো, মায়ের দায়িত্ব সারা জীবনই থেকে যায়।
অনেক কথা বললাম, অনেক রকমভাবে বললাম। এবার আমি ব্লগটা এখানেই শেষ করে দেবো। কিচেনটা যে পরিষ্কার করে নিলাম তোমাদের সামনে, এবার দেখতে থাকো। ব্লগটা আমি এখানেই শেষ করব। শুভরাত্রি। আজকে সকাল থেকে এই পর্যন্ত, সন্ধে পর্যন্ত যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা বলতে মানে মোটামুটি রাত হয়েছে। এবার খাবার টাবারগুলো সব গরম করা হবে, তারপর রাতের খাবার খাওয়া হবে, তারপরে তো রেস্ট, আর কিছু কাজ নেই। জেগে থাকলে তাও কাজ থাকবে মনে হয়, ঘুমিয়ে পড়বো বলে হয়তো আর কাজ থাকবে না। তোমরা আমার ব্লগ যেভাবে দেখছো সেভাবেই দেখো, এইভাবে আমাকে সাপোর্ট করো। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো, আর পুরনো ব্লগগুলো দেখো। আর যারা পুরনো বন্ধু তারা তো দেখছোই, তারা তো আমার পাশে আছোই। আর নতুন বন্ধুরা আমার পাশে থাকো, এইভাবে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করো। যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ব্লগগুলো ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর লাইক করলেও আমার ভালো লাগবে, যে আমি উৎসাহ পাবো। কমেন্ট করলে তো আরো ভালো লাগবে, ভিডিও করার জন্য আমি অনেক উৎসাহ পাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।